আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবার পুরো খবরে। আগামীকাল স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা জুলাই গণহত্যা মামলার রায়ের দিন ধার্য করা হবে। স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিচারকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এমনকি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন মিজানুল ইসলাম। এদিকে চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় আজ তদন্তকারী কর্মকর্তা সর্বশেষ সাক্ষী হিসেবে আংশিক সাক্ষ্য দিয়েছেন। বাকি সাক্ষ্য প্রদানের জন্য বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মূল ও ফেসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গণজমায়েত এবং বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতারা। মিছিলটি ডাকসু ভবনের সামনে থেকে শুরু করে টিএসসি, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ১৩টি পয়েন্টে অবস্থান নিয়ে আজ ও আগামীকাল মাঠে থেকে ছাত্রলীগের নাশকতা প্রতিহতের ঘোষণা দেন তারা। এর আগে ডাকসু ভবনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল বেঁধে নেমে আসার আহ্বান জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতা মোকাবেলায় ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর ডাকসু নেতারাই বা কি বলছেন? ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে এই টিসি এলাকায়, এবং তারপর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা, ডাকসু যারা নেতাকর্মী, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই টিএসসিতে অবস্থান করেছেন এবং তারা এই মিছিলটি নিয়ে, বিক্ষোভ যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা তারা ঘুরছেন লাঠিসোঁটা নিয়ে, এবং ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে কোনো নাশকতা না করতে পারে তার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, এবং নাশকতা যদি করে তাকে তারা প্রতিহত করবেন এমনটি তারা বলছিলেন। কিছুক্ষণ আগে ডাকসুতে একটি সভা হয়েছিল, সেই সভায় কিন্তু এমনটি আলোচনা হয়েছে যে ২০১৯ সালে স্বৈরাচার শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার যে প্রস্তাবটি ছিল সেই প্রস্তাবটি কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঘোষণা করা হয়েছে এমনটি নয়, কিন্তু একমত পোষণ করেছে এমনটি বলছিলেন ডাকসুর যিনি ভিপি, তিনি বলছিলেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আজ এবং আগামীকাল যে কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের, সেখানে বিশ্ববিদ্যালয়ের যে 13টি পয়েন্ট রয়েছে সেই 13টি পয়েন্টে তারা অবস্থান নেবেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে ঢাকার বেশ কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে, এবং মধ্যরাতে কিন্তু বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে এমনটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছিলেন। এবং আইনশৃঙ্খলা এবং পুলিশ এবং বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর যে গাড়ি সেটিও কিন্তু টহল দিচ্ছেন, এবং এই বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া নিরাপত্তার চাদরে আবদ্ধ করে রাখা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে কোনো ধরনের নাশকতা তারা রুখে দেবেন। টিউলিপ, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
ঢাকা সফররত কানাডার একটি পার্লামেন্টারি প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনেটর সালমা আতাউল্লাহ জানের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি এটি সম্প্রচার করবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এছাড়া গণভোটের দিনক্ষণ নিয়ে কিছু নির্দেশনা দেবেন। এর আগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চলতি বছরের 5 অগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি। দুর্বল অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে রাজনৈতিক দলগুলোকে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ফেসিবাদীর ছাতার তলে যারা পূর্বে অবস্থান নিয়েছে, এখন তাদের ছাতার নিচে পলাতক ফেসিবাদীরাও অবস্থান নিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে সংকট সৃষ্টি না করে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। সম্প্রতি গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন নাশকতার উল্লেখ করে তারেক রহমান বলেন, একদিকে পতিত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, অন্যদিকে নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি করে রাষ্ট্রের খবরদারি করা ও পতিতদের পুনর্বাসনের সুযোগ দেয়া হচ্ছে কিনা তা প্রশ্ন। যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। কথিত গণভোটের চেয়ে কৃষক, শ্রমিক ও বেকারদের নিয়ে পরিকল্পনা করা জরুরি বললেন তারেক রহমান। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও বিভিন্ন দলের বক্তারা রাজনৈতিক সংকট নিরসনের উপর তাগিদ দেন। বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই ঐক্য অনেকটাই চুরমার হয়ে গেছে, অনেকটাই ফাটল ধরেছে। বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন, সেই সংস্কারের কার্যক্রমগুলো চলছে, আমরা স্বাক্ষর করেছি, আমরা এটার আইনি ভিত্তি চাই। ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটের ঘোষণা সহ 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল।
একই দাবিতে 14 নভেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে দলগুলো। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি মোকাবেলায় সারা দেশে রাজপথে থাকার ঘোষণাও দিয়েছে তারা। রাজপথে থাকবে ইসলামী ছাত্র শিবিরও। মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার সমাবেশ করে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে সম্মিলিত 8 দল। এ সময় জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান জানান, 16 নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে। জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। 13 নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। এছাড়া দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট হলে ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। এদিকে ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্র জনতা সঙ্গে নিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আগামীকাল 13 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে। এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। এছাড়া দেশের কয়েকটি গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী আমলের মতো একপেশে সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর যৌক্তিক দাবির সঙ্গে এনসিপি একমত। এ সময় বিএনপির সমালোচনা করায় বাকবিতণ্ডা হয় বিএনপি সমর্থক চিকিৎসক ও এনসিপি নেতাদের মধ্যে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য, এই দুইটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে কোনো লেখা নাই। আপনি বলতে পারেন না, আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় এলিশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করায় বক্তব্যের মাঝপথেই তার সঙ্গে বাকবিতণ্ডা হয় বিএনপি সমর্থিত ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে। নাসিরউদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে প্রয়োজনে 8 দলের সঙ্গে রাজপথে থাকবে এনসিপি। 8 দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। তাদের দাবি, তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। পরে নাসিরউদ্দিনের সঙ্গে অসৌজন্য আচরণের প্রতিবাদ জানান এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক। স্বাস্থ্য খাত রাজনীতিকরণ করা হয়েছে দাবি করে হাসনাত বলেন, সমালোচনার অধিকার কেড়ে নেয়ার ফলেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ
যারা মামলাবাজ যতই ইয়া হোক, বিশেষ করে এটা তো মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, মানে এটা মিনিমাম যদি আপনার এই সেন্সটা না থাকে আমি খুব দুঃখিত। ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটা তো আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। পরে এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা বলেন, ক্ষমতার কাছে স্বাস্থ্যসেবা কুক্ষিগত যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। রাজনীতির প্রভাবের কারণে কিভাবে চিকিৎসা খাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে, এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবা দোরগোড়া পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। নিয়ামুল্লাহ জি সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। একই সঙ্গে গণস্বাক্ষর সহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা। বগুড়া শহরে ও গাবতলী উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ ৩ আসনে নির্বাচনী প্রচারণায় ধানের শীষে ভোট চেয়ে সার্বিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের মনোনীত প্রার্থী আফরোজা খানম রীতা। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে। তারা মনোনয়ন পুনরায় বিবেচনার জন্য তারেক রহমানের প্রতি দাবি জানান। কুষ্টিয়া ২ মিরপুর আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর সমর্থনে র্যালি বের করেন নেতাকর্মীরা। 2024-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের যারা ডামি প্রার্থী ছিলেন তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবি জানায়। পরে সাংবাদিকদের রাশেদ খান বলেন, গেল ডামি নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে নির্বাচন কমিশনের মাধ্যমেই পুনর্বাসনের সুযোগ পাবে তারা, তাই কোনোভাবেই তাদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সংলাপে জাতীয় পার্টি সহ 14 দলকে না ডাকারও দাবি জানান তারা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর মোহাম্মদ আব্দুল গনির ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় সভাটি। মেজর আব্দুল গনির পদচিহ্ন অনুসরণ করে আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এলডিপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ। মেজর আব্দুল গনির দেশের জন্য অবদানসমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শও দেন তিনি। এ সময় মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান অলি আহমেদ। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টারে ক্ষেত্র বিশেষে পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্যসেবায় 30 থেকে 35% পর্যন্ত মূল্য ছাড় পাবেন। দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল এনটিভির মধ্যে চিকিৎসা সেবায় সহযোগিতা বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কারওয়ান বাজার এনটিভি কার্যালয়ে। এ সময় ইবনে সিনা হাসপাতাল কর্মকর্তারা জানান, প্যাথোলজিক্যাল ও পিসিআর পরীক্ষায় 35%, রেয়ার টেস্ট ও রেডিওলজিক্যাল ও ইমেজিং পরীক্ষায় 30% পর্যন্ত ছাড়। এছাড়াও সার্জারিতে আংশিক ছাড় ও ওয়ান স্টপ কর্পোরেট সার্ভিসের সুবিধা দেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম নিয়াজ মাকদুম শিবলি, কর্পোরেট অঞ্চল বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মোহাম্মদ মাসুদ সহ অন্য কর্মকর্তারা। এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান গোলাম রওশন ইয়াজদানি এবং নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগ, অনলাইন ও অনুষ্ঠান বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় টার্মিনাল নির্মাণে $550 মিলিয়ন বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, টার্মিনাল নির্মাণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইনিং মানি হিসেবে দেওয়া হবে 250 কোটি টাকা। টার্মিনাল চালু হলে বন্দরটির কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 8 থেকে 10 লাখে উন্নীত হবে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় 44% বেশি। বাংলাদেশ নারী দলের নির্বাচক ও টিম ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের কমিটিতে যোগ হয়েছেন আরও 2 জন। তাতে তদন্ত কমিটির সদস্য সংখ্যা দাঁড়ালো 5 জনে। দোষী প্রমাণিত হলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। হ্যারাসমেন্ট ইস্যু, এটা তো আমরা ইতিপূর্বে আমাদের বোর্ড সভাপতি ক্লিয়ার করেছেন, এক্ষেত্রে 0 টলারেন্স, এবং তিনি যেই ব্যক্তি হোক না কেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তেই রিপোর্ট বের হয়ে আসবে, এবং যদি দোষী প্রমাণিত হন সে যেই হোক, আমাদের এমপ্লয়ি হোক বা যে কোনো ইন্ডিভিজুয়াল হোক, সেক্ষেত্রে 0 টলারেন্স, সবার জন্য সেম নীতি অ্যাপ্লিকেবল হবে। আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই, আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের এই জিনিসগুলো অ্যাড্রেস করে করতে হবে। এই জিনিসগুলো আমাদের সমাধান করেই যেতে হবে, এই জিনিসগুলো চাপা রেখে আমরা করতে পারবো না। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।